ভারতীয়দের সাথে অমানবিক আচরণ এই নিয়ে আমি কাল থেকে চরমভাবে নিউজ জগতে দেখেছি তোলপাড় লেগেছে। হ্যাঁ, ডেফিনেটলি লাগারই কথা, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে ম্যানিপুলেট হয়ে গেছিলাম যখন ইউটিউবার রবিশ কুমারের বক্তব্য আমি শুনেছি। তার বক্তব্যের মধ্যে যা ছিল তাতে আমি ম্যানিপুলেটেড যে ভাই হচ্ছেটা কি, আমেরিকা থেকে দড়ি পরিয়ে 36 থেকে 40 ঘন্টা জার্নি করিয়ে ভারতীয়দেরকে ছুড়ে ফেলা হচ্ছে। মানে ইলিগাল মাইগ্রেন্ট হতেই পারে, কিন্তু তারপরেও তারা ভারতীয়, তাদেরকে আমেরিকা থেকে তুলে এনে ভারতের মাটিতে ছুড়ে ফেলে দিল। এতটা কষ্টকর জার্নি তাদেরকে করালো কেন ভাই? তারা কি অপরাধী? বিরাট বড় অপরাধ করেছে ভাই। কি আর দেশের প্রধানমন্ত্রী কি করছে? পুজো করছে, গঙ্গায় ঘুরে বেড়াচ্ছে বোটে করে, ইউপির সিএম এর সঙ্গে বৈঠক করছে। ভাই করছেটা কি? আমিও ম্যানিপুলেটেড, ফুললি ম্যানিপুলেটেড। কিন্তু ওই যে আমি এবিপি আনন্দ বা নিউজ 18 এর ট্যাগলাইনে লাফাই না, আমি ডেপথে ঢোকার চেষ্টা করি, কারণ আমি জানি যে আজকালকার মিডিয়ার জগতে যেটা চলছে যে নিউজ ক্লিয়ার না। আপনারা গ্যারেন্টি দিয়ে বলুন তো সিএএ কে নিয়ে ক্লিয়ার? ক্লিয়ার না। তারপরে আমাকে যারা ফলো করেছে সিএএ তে তারা মোটামুটি বুঝে গেছে যে বিষয়টা কি। আপনারা এনআরসি নিয়ে ক্লিয়ার? ক্লিয়ার না। আপনারা বিভিন্ন এরকম সেগমেন্ট থেকে থাকে বা জাজমেন্টও এসে থাকে সুপ্রিম কোর্টের, যেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করি। আজকেও ঠিক সেই দায়িত্বে আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে এই কিছুদিন ধরে, এই দুদিন ধরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ে বেড়ি, কোমরে দড়ি এবং হাতে দড়ি পরিয়ে শিকল দিয়ে যে আমেরিকা থেকে পাঠানো হয়েছে ভারতে, এটা কি সত্যি নাকি সত্যি না, বা আসল সত্যটা কি? বা এই যে পাঞ্জাবের বাসিন্দা যশপাল সিং, 36 বছর বয়সী একজন ব্যক্তি, যে কথাগুলি বলছেন এগুলো ঠিক না ভুল, এই সমস্ত কিছুর ডিটেলসে আমরা যাব, যেখানে পুরো বিষয়টা জানতে পারবো। আর যদি এটা ঘটেও থাকে তাহলে এটা যে চরম অসম্মানের, এবং সেটাকে নিয়ে আমাদেরকে ক্রিটিসাইজ তো করতেই হবে গভর্নমেন্টকে। যদি প্রয়োজন হয় তো সেটাও করব, কিন্তু যদি প্রয়োজন হয় তো তাহলে আগে আসল সত্যটা জানি। সমস্ত খবরের ডিটেলসে যাবার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। 1x অ্যাপ, যে অ্যাপের মধ্যে রয়েছে বিভিন্ন রকম গেম, এবং এই গেমগুলি খেলে আপনারাও এক্সট্রা ইনকাম করে নিতে পারবেন। যেমন ক্রাশ গেম ক্রাশ হওয়ার আগে আপনি স্টপ করে টাকা ইনকাম করে নিন, যেটা আমিও করেছি। অতি অবশ্যই আমার দেওয়া প্রোমো কোড যদি ইউজ করেন তো পাবেন এক্সট্রা বোনাস, এবং প্রথমবার সাইন আপ করলে 150টা ফ্রি স্পিন, যার মাধ্যমে আপনারা সহজেই গেমের নিয়ম বুঝে উঠতে পারবেন। 1x অ্যাপ, গেম খেলুন, টাকা জিতুন, কিন্তু অতি অবশ্যই নিজের দায়িত্বে বুদ্ধি লাগিয়ে খেলুন। যে ফটো নেট জগতে ভাইরাল হচ্ছে সেটা প্রথমে ক্লিয়ার করে নিন যে ওটা গুয়েটমালার, ওটা আমেরিকার একটা পার্শ্ববর্তী দেশ, সেখানকার ফটো চরমভাবে ভাইরাল হচ্ছে। যে ভিডিও আপনাদের সামনে ভাইরাল হচ্ছে, কোনো মিডিয়া গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে ওটা ভারতীয় বা ভারতীয়দের ভিডিও এক্স হ্যান্ডেলে টুইট মানে পোস্ট করা হয়েছে, কেউ বলতে পারবে না। কোনো মিডিয়া গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি ভারতীয়কে দেখলাম বা ওটা ভারতীয় ছিল। মিডিয়া যেটা করছে, একটা বিমানের ছবি, একটা যে কোনো ছবিকে সামনে রেখে বলা হচ্ছে ভারতীয়দের সাথে অমানবিক ব্যবহার এবং তাদেরকে দড়ি পরিয়ে আনা হয়েছে। এক তো হচ্ছে এটা মানতেই হবে আমাদেরকে যে ইলিগাল মাইগ্রেন্ট মানেই হচ্ছে তারা কিন্তু অপরাধী একটা সেন্সে, কারণ যখন বাংলাদেশ থেকে কেউ আসে তো তারাও আমাদের জন্য ইলিগালি হয়, তাদেরকে আমি কেন অ্যালাউ করবো? সেরকম ভারত থেকে যদি আমেরিকাতে কেউ গিয়ে থাকে তাহলে সেটা কিন্তু খারাপ, ঠিক নয়। আচ্ছা, ভালো করে বুঝুন ব্যাপারটা। এখন কন্ট্রোভার্সি হয়ে গেছে এইটা যে 5/2/2025 ইউএস মিলিটারি C-17 গ্লোব মাস্টার এয়ারক্রাফট, যেটা ভারতের মাটিতে নেমেছে, এবং সেখানে 75 জন পুরুষ, 25 মহিলা, 12 জন নাবালিক, 11 জন ক্রু মেম্বার এবং 45 জন আমেরিকান আধিকারিকরা এসে ভারতীয়দেরকে, যারা ইলিগাল ভাবে আমেরিকাতে গেছিল, তাদেরকে ফিরিয়ে দিয়েছে। সে ফেরানোর সংখ্যা হচ্ছে 104টে, এবং তার মধ্যে 33 জন গুজরাটি রয়েছেন, 30 জন পাঞ্জাবি রয়েছেন, বেশ কিছু ইউপি, বেশ কিছু হরিয়ানা, বেশ কিছু মহারাষ্ট্রের লোকজন রয়েছেন। কিন্তু অপোজিশন পার্টির লোকজন কনসার্ন যে তাদেরকে বেড়ি পরিয়ে কেন আনা হবে, কারণ রয়টার্স থেকে রিপোর্ট করা হচ্ছে যে ইন্ডিয়াজ মোদি ইনভাইট টু মিট উইথ ট্রাম্প নেক্সট উইক, হোয়াইট হাউস অফিসিয়াল সেজ। আর আমি যতদূর জানি 12 ফেব্রুয়ারি দেখা করার কথা। তো এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাহলে ভাই ভারতীয়দের সঙ্গে এরকম ট্রিট, আর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে নাকি ট্রাম্পের বিরাট বড় বন্ধুত্ব, এটা তো দুটো হতে পারে না। এটা কি করে ম্যাচ করতে পারে? এটাকে টার্গেট করা হচ্ছে। আর টার্গেট কি করা হচ্ছে? আরএসএস, হিন্দু। যে যখন এরকম ভাবে ভারতীয়দেরকে নামানো হচ্ছে অমৃতসর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, তখন মোদি পুজো করছে, তখন গঙ্গার বোটে করে ভাসছে, মানে এটা কি করে সম্ভব? ডুবকি নিচ্ছে, স্নান করছে। আমিও ম্যানিপুলেটেড।
ইউটিউবার রবিশ কুমারের বক্তব্যে যে ভ্যালিড কথা বলছেন ব্যক্তি, ভুল তো বলছেন না। কিন্তু এটা এলো কোথায় থেকে? এই কথাগুলি এলো কলম্বিয়া রাষ্ট্রপতি পেট্রো, তিনি আমেরিকার সেনা বিমানটাকে নাকি নামতেই দেননি নিজের মাটিতে, বলছেন একদম অ্যালাউ নেই। তার পাশাপাশি তিনি বলেছেন যে প্রবাসীদের বেরি পড়ানোর মানে হচ্ছে বন্ধুত্বের প্রোটোকল, যে বন্ধুত্বের সম্পর্ক ওটা নষ্ট করে দেওয়া। এটা কি করে আমেরিকা করতে পারে? এটা কলম্বিয়া রাষ্ট্রপতি বলছেন। আচ্ছা, তার পাশাপাশি ব্রাজিল থেকেও এরকম বলা হয়েছে যে ডিপোর্টিসদেরকে এইভাবে বেরি পড়ানো, তাদেরকে ফিরিয়ে দেওয়া, তাদের সঙ্গে অমানবিক ব্যবহার করা, এটা ঠিক না। যার জন্য কলম্বিয়াতে তো কমিটি পর্যন্ত গঠন করে নেওয়া হলো, যে কমিটি গঠন করে তাদেরকে ফিরিয়ে আনা হবে। ব্রাজিলের দিক থেকেও ট্রাম্পকে চ্যালেঞ্জ করা হলো যে ভাই আপনাকে এক্সপ্লেন করতে হবে যে কেন এরকম ভাবে বেরি পড়িয়ে আপনি আমাদের দেশের লোককে ফেরাচ্ছেন, এত খারাপ, মানে এত এরকম কেন? এবং আমিও ফিল করলাম যে তাই তো, বন্ধুত্বের সম্পর্ক তো ভারতের সঙ্গেও, তাহলে ট্রাম্প বেরি কেন পড়াচ্ছে? এবং তারপর এই সমস্ত কিছু সত্য যাচাই করতে গিয়ে আমি কোথাও ফটো ভিডিও কিন্তু খুঁজে পাইনি। এবং আজকে রাজ্যসভায় দেখলাম যে চরমভাবে ঘেরাও করা হলো বিরোধীদের কাজ। আমি তো খুশ যে ভাই বিরোধীদের এটাই কাজ, যে প্রতিবাদ করা, যে এটা কেন হলো। তাই ঘটলো আজকে রাজ্যসভায়, যেখানে আমিও ওয়েট করছিলাম যে দেখি না গভর্নমেন্টের দিক থেকে কি এক্সপ্লেনেশন আছে। কিন্তু ভাই যখন এক্সপ্লেনেশন এলো, তো রবিশ কুমারের বক্তব্য ছিল যে এটা কোনোদিনই হয়নি। আর আমি শুনে অবাক যে তাই তো, এটা কোনোদিন হয়নি, তো আজ কেন হলো? পরে আমি পরে আমি জানতে পারলাম, মানে তথ্যর মাধ্যমে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানালেন যে এটা কোনোদিন হয়নি, এটা অর্ধেক সত্য। 2009 সাল থেকে এটাই চলছে। সেই কারণে বলা হলো 2009, 2010, 2011-তে এক একটা আঁকড়া দেওয়া হলো যে 734টা, 799, 597, এভাবে পুরো আঁকড়া দেওয়া হলো 2025 পর্যন্ত। বলা হলো যে পুরুষদেরকে বেরি দিয়ে বাঁধা হয়, এটা 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 করে আসছে এরা, এটাই প্রসিডিওর, মহিলা এবং বাচ্চাদেরকে ওরকম কিছু করা হয় না। এটা এস জয়শঙ্কর বললেন। I repeat, no change from past procedure for the flight undertaken by the US on 5 February 2025. Honorable Chairman, sir, we are, of course, engaging the US government to ensure that the returning deportees are not mistreated in any manner during the flight. At the same time, the House will appreciate that our focus should be on strong crackdown on the illegal migration industry. তার পাশাপাশি তিনি এটাও বললেন যে that has been no changes from past procedure for the flight undertaken by the US on 5 February 2025. We are of course engaging the US government to ensure the returning deportees are not mistreated in any manner during the flight. এবং তাদেরকে প্রয়োজনীয় খাবার, মেডিসিন সমস্ত ক্ষেত্রে বললেন যে সমস্ত কিছু ঠিকঠাকই হয়েছে। এবং প্রসেস অফ ডিপোর্টেশন ইজ নট এ নিউ ওয়ান ফর সেভারাল ইয়ার্স। ইভেন তিনি এই লাইনটা বলতে গিয়ে বললেন, আই রিপিট, প্রসেস অফ ডিপোর্টেশন ইজ নট এ নিউ ওয়ান ফর সেভারাল ইয়ার্স। এটা একদমই নতুন নয়, এটা চলেই আসছে। তাহলে আমরা এটুকু ক্লিয়ার যে কোনো মিডিয়া আপনাদের সামনে এটা প্রেজেন্ট করতে পারেনি যে ভারতীয়রাই ছিল। তার পাশাপাশি এটা যদি হয়ে থাকে তো খারাপ, কেন খারাপ তার ডিটেলস একটু যাই। ভাই ভালো করে বুঝুন, এক তো হচ্ছে যদি মাইগ্রেন্ট, ইলিগাল মাইগ্রেন্ট আমরা তখনই বলছি যখন তারা অবৈধভাবে অন্য একটা দেশে প্রবেশ করে থাকে, তো এটা তো ঘটেছে। ডাঙ্কি প্রসেস বলে একটা প্রসেস আছে, ডাঙ্কি রুট যাকে বলা হয়, যে এই রুটের মাধ্যমে বিভিন্ন দেশের মাধ্যমে অবৈধভাবে দেশে প্রবেশ করানো হয়ে থাকে, যেটাকে আমরা আমেরিকার ক্ষেত্রেও দেখতে পেয়েছি যে আমেরিকাতেও প্রচুর ভারতীয়রা ইলিগাল ভাবে গিয়ে থাকে। এবার একটা মাইন্ডসেট আপনাদেরকে এটা বলবে যে তারা তো অপরাধী, তারা তো ভুল করেছে, অবৈধভাবে অন্য দেশে প্রবেশ করছে, এটা ফ্যাক্ট। আর একটা মাইন্ডে মিডিয়া জগৎ আপনাদেরকে প্রেজেন্ট করেছে যে আহারে বেচারারা, তাদের মধ্যে একটা জুনুন কাজ করে, একটা কিছু করার জজবা কাজ করে, সেই কারণে তারা এই দেশ ছেড়ে অন্য দেশে কিছু করতে গেছে, কারণ ভারত একটা বকওয়াস দেশ, ভারতে কিছু নেই, ভারত একটা থার্ড ক্লাস, এই দেশে থাকারই নেই। আর একটা দিকে রাহুল গান্ধীর অন্যরকম রাজনীতি চলছে, যে রাজনীতি আমি ভাই মাথার মুন্ডু বুঝতে পারি না, যেখানে রাহুল গান্ধী আবার বলছেন যে কনস্টিটিউশনকে নাকি অ্যাটাক করা হয়ে গেছে। আর রাহুল গান্ধীর বক্তব্য একটাই কথা যে আরএসএস নাকি কনস্টিটিউশনকে ধ্বংস করে দিচ্ছে। এবার আমার জানা নেই যে আমেরিকা থেকে আসছে মানে ভারতে, এবং সেখানে কনস্টিটিউশন আর আরএসএস কোথায় থেকে এলো। টার্গেট ভালো করে বুঝে নিন। আমি গোটা বক্তব্যে 2 দিন ধরে আমি চাইলে কালকে ভিডিও আনতে পারতাম, কিন্তু আমি দেখলাম পুরোপুরি ভাবে বিরোধীদের টার্গেট হচ্ছে হিন্দুদের কালচার। যেখানে আমার কিন্তু এখানে একটা পয়েন্টে এখনো আমি আটকে আছি যে আমেরিকান যুদ্ধ বিমান ভারতের মাটিতে কেন? কোয়েশ্চেন হওয়ার কথা, আমেরিকান যুদ্ধ বিমান ভারতের মাটিতে কেন? অন্য কিছু প্রসেসও হতো।
আর যদি আমি এই গভর্নমেন্টের কথা বলে থাকি, মোদি গভর্নমেন্টের কথা বলে থাকি, তাহলে সে তো অন্য প্রসেসও ফলো করতে পারতো। এতই ভালো বন্ধুত্বের সম্পর্ক, তো নিজেরই বিমান পাঠিয়ে দিতেন, নিয়ে চলে আসতেন নিজের বাড়ির লোককে। তা তো আপনি করলেন না, তা তো আপনার দ্বারা হলো না। পাঠাতে হলো আমেরিকার যুদ্ধ বিমানে করেই ভারতীয়রা এলো। এবার দড়ি পরিয়ে এলো নাকি বেড়ি পরিয়ে এলো, সেটার থেকে বিরোধীদের কনসার্ন হয়ে গেল যে কনস্টিটিউশনকে অ্যাটাক করা হচ্ছে, কনস্টিটিউশন শেষ হয়ে গেছে, হিন্দু কালচার, হিন্দু পুজো করতে থেকে গেছে, পুজো করছে। আরে ভাই, সব টার্গেট হিন্দু আরএসএস কেন, হিন্দু কালচারে কেন? টার্গেট করুন যে আমেরিকার যুদ্ধ বিমান ভারতে কেন? কারণ এখানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে এই যে ট্রাম্প, তিনি গোটা বিশ্বে নিজের প্রেজেন্সকে যে বোঝানোর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার জন্যই এটা। কারণ আমেরিকার থেকে গোয়াটেমালা প্রতিবেশী দেশ, ভীষণ কাছে, তারপরেও গোয়াটেমালা থেকে যারা যারা ইলিগালি প্রবেশ করেছে আমেরিকাতে, তাদেরকে নিজের বাড়িতে ফেরানোর জন্য পার পার্সন 4 লক্ষ টাকা করে খরচা করেছেন এবং যুদ্ধ বিমানে করেই পাঠিয়েছেন। তার মানে ইন্টেনশন কি? ইন্টেনশন এটা যে আমি আছি, আমার জোর দেখো। আর সেকেন্ড হচ্ছে বেড়ি পরানো আর মিলিটারি বিমানে করে অন্য দেশে, মানে অন্য যে দেশের লোক সেই দেশে বিমান নামিয়ে সেই দেশের লোককে ফেরানো। মানে তোমরা একসেপ্ট করো যে তোমাদের দেশের লোক ইলিগালি প্রবেশ করছে, তার মানে তারা অপরাধী, তারা ক্রাইম করেছে, তারা প্রোটোকল ব্রেক করেছে। তো এটা তো ঠিক না। এটা প্রেজেন্ট করতে চাইলেন ট্রাম্প। ভারতের দিকে স্ট্যান্ড পয়েন্ট হওয়ার কথা যে ভারত সরকার আরেকটু ইনিশিয়েটিভ নিতে পারতো, নিজে থেকে আনিয়ে নিতে পারতো, বা আমেরিকার বিমানকে আমাদের এরিয়াতে নামার পারমিট করলো কেন? হ্যাঁ, এবার বলবেন আপনার বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, আমার জানা নেই। কিন্তু এদিকে বাট বিরোধী তো অন্য ওয়েতেই হাঁটছে, মিডিয়া তো অন্য জগতেই চলছে। মিডিয়াদের টার্গেট তো অন্যই, যে মোদি পুজো করছে। ভাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি পুজো করে তাতে তোমার সমস্যা কোথায়? কালচারকে কেন বারবার টার্গেট করা হবে? বুঝতে পারছেন তো আমি আমার স্ট্যান্ড পয়েন্টটা কি? আচ্ছা, তার পাশাপাশি আপনারা এই যে এস জয়শঙ্করের যে বক্তব্য, আপনি ভাববেন যে আমি খুব খুশি না, তার বক্তব্যের মাধ্যমে আপনারা বলতে পারেন যে ইমেজটা ক্লিয়ার হলো, যে মিডিয়া আমাদেরকে অর্ধেক খবর দিচ্ছিল, সেই খবরটা আমাদের কাছে পূর্ণ এলো যে না ভাই, এটা হয়ে থাকে, এটা চলছে। কিন্তু এটা হয়ে থাকে, এটাই চলছে এবং এটাই প্রথা আপনারা চালিয়ে যাবেন, এটার জন্য তো আপনাদেরকে গভর্নমেন্টে আনা নয়। প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর তো চেঞ্জও করতে হবে। আপনারা তো আইপিসি চেঞ্জ করে দিচ্ছেন, বিএনএসএস চলে আসছে, তাহলে প্রসিডিওরে কেন চেঞ্জ হচ্ছে না? যেখানে আমেরিকার সঙ্গে আমাদের এত ভালোই সম্পর্ক। ভারত সরকারকে নিয়ে যে গভর্নমেন্ট কোয়েশ্চেন তুলছেন, অর্থাৎ আমি রাহুল গান্ধীর কথা বলবো স্পেশালি, যিনি বারবার আরএসএস এবং হিন্দুকে টার্গেট করে কথা বলছেন, সেই আমলেই না বিজয় মাল্যার ব্যাংক নাকি কোয়েশ্চেনই করতেন না, ধার লোন পাস করতেন। ভাই, আমরা লোন নিতে গেলে তো এই গ্যারান্টি দাও, ওই মর্গেজ দাও, এই বাড়ির প্রপার্টি দাও, এই তোমাদের জায়গা দিয়ে দাও। আর এই বিজয় মাল্যার মতো লোকজনদেরকে লোন দিতে গেলে আপনাদের কোনো কিছুই সমস্যা হয় না, ইজিলি লোন পাস হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে 2016 সালে গোটা ফ্যামিলিকে নিয়ে বিজয় মাল্যা দেশ ছেড়ে চলে গেছেন এবং বেশ কিছু বিদেশি অপোজিশন পার্টিরা কন্ট্রোভার্সি করেছিলেন যে ভাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন, লোন নিয়ে কেটে পড়েছে, আর কি হবে, দেশের টাকা ধ্বংস হয়ে গেল। তো সেক্ষেত্রে আমাদের জন্য এটা খুব ভালো খবর যে বিজয় মাল্যার এবার নাকে দম করে দিয়েছে এই গভর্নমেন্ট, যার জন্য বলতে এক ফোঁটা আমার সমস্যা হচ্ছে না যে এইবার ছটফটানি লেগেছে বিজয় মাল্যার, ভারতে আসতে চাইছেন। কারণ কর্ণাটকের হাইকোর্টে অলরেডি আবেদন ফাইল করে দিয়েছেন যে টাকা আদায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ লাগানো হোক, স্টে লাগানো হোক। কারণ যা আমার ধার তার থেকে 2-3 গুণ টাকা আমার নিয়েছে। অর্থাৎ বিজয় মাল্যার লয়ার সাজান পাভিয়া তিনি দাবি করেছেন যে 14,000 কোটি টাকা ব্যাংক অলরেডি তুলে নিয়েছে। 14,000 কোটি টাকা, যেখানে কিংফিশার এয়ারলাইন্স এর ঋণের কয়েক গুণ বেশি টাকা অলরেডি ব্যাংক তুলে নিয়েছে। তো এটা কেন? সেই কারণে স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া সহ আরো 8টা ব্যাংকে, অর্থাৎ টোটাল 10টা ব্যাংকে নোটিশ করা হয়েছে যে স্টেটমেন্ট দিন, কতটা ঋণ ছিল, কতটা ইন্টারেস্ট নিয়েছেন এবং তারপর যে নিয়েই চলেছেন তার স্টেটমেন্ট দিন। বাট এই সমস্ত প্রোটোকলস এর মধ্যে এইটুকু তো আমরা শিওর হলাম যে চলো ভাই, এবার বিজয় মাল্যার হুঁশ তো এলো যে ভারতের টাকা লুট করে আরামসে বিদেশে রেইজিওয়ালা জীবন কাটানো যায় না। যাই হোক, আজকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।